আব্বু, আপনারা কি লুকাচ্ছেন আমার থেকে? এটা বলবেন না শের পাবনা ফেরত সার্টিফিকেটধারী পাগল। শুনুন, আমি অতটাও ভালো বউ নই যে পাগলের সংসার করব। কণিকা বেগম শান্ত চোখে চায় তার দিকে। শশী তোয়াক্কাই করে না। মুর্তেজা আলী হেসে বলে, পাবনা ফেরত না, সার্টিফিকেটধারীও না। তবে হ্যাঁ, পাগল ছেলে আমার। মিহিরের বিয়ের দিনের কথা। শিরিন মাকে নিয়ে ফিরছিলাম। আমার পাশেই বসেছিল, নির্লজ্জের মতো বলেছিল বিয়ে করবে শীঘ্রই। আমি তো দিশেহারা। বলে কি এই ছেলে, যে ছেলে হাত খরচের টাকাটাও আমার হাতে নেয় না লজ্জায়, সে নির্লজ্জের মতো বিয়ের কথা বলছে। চাকরির খবর নেই, বিয়ে করবে, বউকে কি খাওয়াবে? আমি তো বাপু পালতে পারবো না। ছেলে সেই যে চুপ করেছিল, পরের দিন জিজ্ঞেস করি মেয়ে কে, তোমার কথা বললো। তোমাকে আগে থেকেই নাকি চিনতো, তবে কখনো কথা হয়নি। ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে হয়ে তোমার সাথে নিকানামা পড়িয়ে দিই। শশী কপালে চিন্তা রেখা, তবে চিন্তাকে পেছনে ঠেলে বলে, কথা ঘোরাচ্ছেন কেন? কথা মুর্তেজা আলী শশীকে টি টেবিল থেকে গ্লাস নিয়ে জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে গিলে নেয়। বৌমা তার খুবই স্মার্ট। তিনি হেসে বলেন, বলছি, বিসমিল্লাহ রহমান রাহিম। এই গাধাটা ছোটবেলায় থেকে চুপচাপ স্বভাবের, কাউকেই কিছু বলবে না। কেউ মেরে জখম করে দিলেও কখনো বাড়িতে বলবে না, মায়ের বকুনি খাওয়ার ভয়ে। তোমার শাশুড়ি ছোট ছিল যখন কনক আসে, তো এক অবুঝ মা বাচ্চা কিভাবে সামলাবে, তাই বলা চলে অযত্নে বড় হয়েছে। মমতাজ আপার কাছে বেশি ঘেঁষত। বড় হয়ে ধীরে ধীরে খুবই চুপচাপ, কিন্তু অনেক লক্ষ্মীমন্তর ছেলে। যা বলবে তাই করবে, যা নিষেধ করবে তা থেকেই শত হাত দূরে। তারপর এসএসসিতে বিজয়ী অনুষ্ঠানে নিজ বন্ধুর হিংসার কবলে পড়ে। ওকে নেশা জাতীয় কিছু খাইয়ে আটকে রেখেছিল এক ঘরে, টর্চারও করেছিল টুকটাক। একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ ছবি তুলে পরের দিন বিকেলে ছেড়ে দেয়। এদিকে পুলিশও খবর দেওয়া পর্যন্ত হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করলে কিছুই বলে না। পরে অবশ্য সব জানাজানি হয়, সব ঠিকঠাক হয় স্বাভাবিক। কিন্তু ছেলে আমার ক্রমে অস্বাভাবিক হয়। ওর সাথে কথাবার্তা বন্ধ করে দেয়। কণিকা কাছে গেলেই রাগারাগি করতো, ব্লেম করতো। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল দু একবার। পাগলামি করতো। পরে সাইকোলজিস্ট শরণাপন্ন হই। তবে এই কথাগুলো ঘরের বাইরে কখনো যায়নি। ছেলেটা পাগল হলেও তা ঘরোয়া টাইপের, বুঝলে? শশী কেমন পাগল পাগল লাগে, সব এলোমেলো ভাবনা ঘুরপাক খায়। এ কথায় ফেঁসে গেল সে। সে থমথমে সুরে বলে, গুলো আমাকে আগেও জানাতে পারতেন। আমি এ পরিবারের সদস্য, এটা আপনারা মনেই করেননি। ইটস ওকে, ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। বলে শশী অপেক্ষা না করে চলে যায়। কণিকা বেগম দুবার ডাকলেও শশী তাকায়নি। সন্ধ্যা গড়িয়ে ধরণী রাতের অন্ধকারে বিলীন হতে চায়। টি টেবিলে ভাঙ্গা পাতুলে সোফায় বসে শেরতাজ আলী কানন টিভিতে চলমান তামিল মুভি দেখছে। চোখমুখ বিরক্তিতে ঠাসা। বাবা এক প্রকার জোর করে এখানে এনে বসিয়েছে। তার পাশে মুর্তেজা আলী কিছু অফিসিয়াল কাজে ব্যস্ত। কুঞ্জ তার হোমওয়ার্ক করছে মনোযোগ দিয়ে। কণিকা বেগম ট্রেতে করে পাস্তা ও নুডলস আনেন, যার যেটা পছন্দ খাবে। সসের বোতলটাও রেখে যায়। আম্মু, শশীকে ডাকো তো। ওর আবার কি হলো? কেমন চুপটি করে আছে? মুর্তেজা আলী ও কণিকা বেগমের চোখাচোখি হয়। শশীর নিশ্চুপতার কারণ সম্পর্কে তারা অবগত।
এখন শশী ব্যাপারটা পজিটিভলি নিলে হয়, যদি উল্টো চিন্তাভাবনা মাথায় আনে। কণিকা বেগম ঘরে উকি দিয়ে দেখেন কেউ নেই। সন্ধ্যান মনে ভেতরে ঢুকতে দেখতে পাই বেলকুনিতে কারোর অবয়। তিনি নিজ উপস্থিতি জানান দিয়ে বলেন, শশীবু, ড্রয়িং রুমে চলো, পাস্তা বানিয়েছি, খাবে? শশীর মাঝে ভাবান্তর দেখা যায় না। ঝুলন্ত দোলনায় দুলছে আপন মনে। কণিকা বেগমের কপালে ভাঁজ পড়ে। শশীর কাঁধে হাত রেখে বলে, ভূতে ধরো নাকি? ওঝা ডাকি? ডাকুন তবে। শশীর ভাবলেশীন গলে কণিকা বেগম বুকে হাত গুটিয়ে দাঁড়ায়। আমার ছেলেটা পাগল নয়। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই পাগল, এই ধারণা বাদ দাও শশীবু। দিলাম বাদ। ও ডিপ্রেশনে ঘোরাঘুরি করছে, সেটা আমাকে জানালে, ওর মেন্টাল হেলথ হিস্ট্রি জানালে আমি কি ঢাক ঢোল পিটিয়ে বাতাসা ছিটাইতাম আম্মা? শশীর অভিযোগের সুর। কণিকা বেগম ঠোঁট চেপে হাসে অল্প। শশীর মাথায় হাত রেখে বলে, তারও গ্যারান্টি নেই। তুমি সব পারো, ছেলেটাকে হাসি খুশিতে রেখো তোমার মতো করে। আমি তো ব্যর্থ মা। তুমি আদর্শ পত্নী হয়ে ওর ঢাল হয়ে দাঁড়িয়েও, ওর আত্মবিশ্বাস হয়ে ওকে এগিয়ে নিও, ওর সাহস হয়ে ওকে আগলে রেখো। ও তোমাকে চোখে হারায়। শশী আর চোখে শাশুড়ির দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, পাম দিচ্ছেন আম্মা? আমি শশী ওসবে গলবো না। ঠকিয়েছেন আমাকে। আলা ভোলা ছেলে বলে পাগলের হাতে ধরিয়ে দিয়েছেন। কণিকা বেগম ভুরু কুচকে চাইলে শশী সিরিয়াস মুখে বলে, কোন মেয়ের সাথে ঘনিষ্ঠ ছবি আছে ওর? খুব ঘনিষ্ঠ? যদিও আমার অতীত নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু আর কিছুই লুকাচ্ছেন না তো? মুখে মাথা ব্যথা নেই বললেও ঢের মাথা ব্যথা আছে তার। সেটার আজকে হচ্ছে। না, তুমি ওই ব্যাপারটা নিয়ে কানুনকে ভুল ভেবো না। খুব ঘনিষ্ঠ ছবি নয়, মেয়েটাকে জড়িয়ে ধরেছিল জাস্ট। আসলে ওর ক্লাসমেটরা কানুনকে হেনস্থা করতেই চেয়েছিল, তার জন্যই। শশী মাথা নিয়ে সম্মতি জানালো। কি ভয়ঙ্কর বন্ধু! সেই দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ির সাথে পা বাড়ায়। ড্রয়িং রুমে শেরকে দেখে শশী শান্ত চোখে চায়। কই, আগাগোড়া তো ভালো মানুষই দেখা যায়। নুডলস খাচ্ছে আপন মনে। শশী গিয়ে তার পাশে বসে পাস্তার বাটি তুলে নেয়। কানন অপ্রস্তুত হয় বটে, আর চোখে বাবা ও মাকে দেখে একটু সরে বসে। কি না কি ভাবে ওনারা। শশী খেয়াল করে ব্যাপারটা, ঠোঁট চেপে হাসেও ক্ষীণ। কাননের গা ঘেঁষে বসে পাস্তা মুখে তুলে। কানন লজ্জায় জুবুথুবো ফিসফিসিয়ে বলে, শশী বউ, দোহাই লাগে তোমার, একটু সরে বসো। আব্বু আম্মু দেখলে কি ভাববে? প্রচুর চোখে পড়লে পুরো এলাকায় রটে যাবে। শশী আরেকটু চেপে বসে কাননের মতোই ফিসফিসি বলে, রটে যাক, তাতে কি? আমি কি অন্য কেউ নাকি? আমি তোমার ঘরোয়া চাঁদ। কানন জড়সড় হয়ে বসে বাবার দিকে তাকাই। কফিতে চুমুক দিচ্ছে আর কি সব ফাইল ঘাটছে। এদিকে খেয়াল নেই, মায়ের মনোযোগ টিভিতে। কানন স্বস্তি পাই, তবে বিচ্ছু ভাইয়ের দিকে তাকাতে দেখতে পাই বুড়কুচকে এদিকে তাকিয়ে আছে। হঠাৎ বইপত্তর গুছিয়ে ব্যাগে ভরে ছুটে এসে শশীর পাশে বসে গল্প জুড়ে। শশী বউ, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। জানো, ওই রূপসা আসে না, আমার গার্লফ্রেন্ড? কুঞ্জ একটু ধীর গলায় বলে। মুর্তা জালি কণিকা বেগম না শুনতে পেলেও কানন ঠিকই শুনতে পাই। অবাক চোখে চাই ভাইয়ের দিকে। গার্লফ্রেন্ড? তাও পিলে পড়ুয়া বাচ্চার? সে কান খাড়া করে রাখলো ঘটনা জানার জন্য। শশী আগ্রহী স্বরে হু বলতেই কুঞ্জ দুঃখী দুঃখী ফেস বানিয়ে বলে, ও বলল কয়েকদিন পর ওর বার্থডে, অনেক বড় পার্টি করবে। ওর সব বন্ধুরা যাবে গিফট নিয়ে। ভালো তো। আমাকে তো ইনভাইটই করলো না। কানন খিলখিলিয়ে হেসে উঠল সাথে সাথেই। শশী কুঞ্জ সহ মুর্তাজ কণিকা বেগম অবাক চোখে তাকিয়ে কাননের হাসি থামে না। হাসতে হাসতে পেটে খিল লাগার উপক্রম। অপরদিকে সবাই তেসরা নজরে তাকিয়ে, যা সন্দেহজনক। কানন লক্ষ্য করে হাসি থামিয়ে দিল। নিশ্চয়ই সবাই ভাবছে পাগলের পাগলামি। কানন গলায় খাকারি দিয়ে বলে, আম্মু, তোমার ছোট ছেলে স্কুলে যায়, মাসটাও হয়নি, উনি গার্লফ্রেন্ড বানিয়েছে। তার আবার কয়েকদিন পর জন্মদিন, অথচ তোমার ছেলেকে ইনভাইট করেনি। কতটা দুঃখজনক। বলে আবারও হু হু করে হেসে ওঠে। হাসার দরুন তার শরীর দুলছে। মোর্তাজালে হা করে তাকিয়ে থাকে। কণিকা বেগম কুঞ্জর দিকে যাইতেই কুঞ্জ ভোর দৌড় দিল।
উপস্থিত সকলেই হেসে ওঠে সমস্বরে। কণিকা বেগম হাতের টুকটাক কাজ ছেড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় শব্দ করে। মুর্তাজালি বই থেকে মুখ তুলে বইয়ের দিকে তাকায়, তবে কিছু বলে না। কণিকা বেগম বিছানা গুছিয়ে এক কোণে শুয়ে পড়ল চুপচাপ। মুর্তাজালি গভীর ভাবনায় পড়ে, কি হলো আবার? হলে হবে তার কি? তিনি বইয়ে মনোযোগ দেয়। বেশ কয়েক পাতা পড়ে চোখে ঘুম নামে। তিনি বই বন্ধ রেখে শুয়ে পড়ে, বিছানায় শুয়ে পড়ল। চোখ বুজে কি ভেবে পাশে তাকান, ঘুমিয়ে পড়েছি কি? তিনি কণিকা বেগমের দিকে ফিরে শোয়। এক হাত বাড়িয়ে বাহুতে রেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকে, কনক, এই কনক, ঘুমিয়ে পড়েছো? না, কোনো প্রতিক্রিয়া আসে না। তবে তার কেন যেন মনে হয় কণিকা ঘুমায়নি। তিনি আরও কয়েকবার ডাকেন, তবে কণিকা বেগম সাড়া দিলেন না। তাই তিনি ঘুমের দেশে পাড়ি জমান। নিশীথের আধারে জলজল করে একজোড়া জল চিকচিক নয়ন। জলকোনায় ফুটে ওঠে পুরনো কাটাই বিছানো সেই বউ জীবন। তার মা বলতো, বউ জীবন হলো গু জীবন। মাটির কামড়ে পড়ে থাকতে হয়, কিচ্ছুটি বলা যাবে না। ভুল হলো মাথা নত করে শ্বশুর বাড়িতে পড়ে থাকতেই হবে, সেও ছিল। একেবারে মাটি কামড়েই ছিল। শ্বশুর বাড়িতে প্রথম রাত কেটেছিল ওই বটবৃক্ষের ছায়ে। পরের দিন শ্বশুরমশাই বাড়িতে নিয়ে যান তাদের মিয়া বিবিকে। তার স্বামী নামক হাবাগোপাল লোকটা তার হাতটা শক্ত করে ধরেছিল। শ্বশুর শাশুড়ির কোন্দলে প্রথমবারের মতো শাশুড়ির তোপের শিকার হয় সে। গলাটা এখনও যেন জ্বলে পড়ে উঠল। শাশুড়ি তার মেনে নিতে পারছিলেন না এক দুস্থ ভ্যান চালকের মেয়েকে ছেলের বউ হিসাবে। সেবার অপমানে লজ্জে তিনি মূর্ছা যান। এই কনক, ওঠো। ঠিক আছো তুমি? আল্লাহ, ভয় পাইয়ে দিয়েছিলে। কণিকা চোখ খুলে পিটপিট করে কিছুক্ষণ এদিক ওদিকে তাকায়। নিজ অবস্থান বুঝতে পেরে ঠোঁট উল্টিয়ে গুনগুন সুরে কান্না জুড়ে দেয়। তার কান্না রুমে উপস্থিত সকলেই হকচকিয়ে যায়। কণিকার কান্না থামে না। জলকণায় ভরা আঁখি যুগল হতে অবিরাম জলধারা বইছে। রক্তিম গাল ফুলে ফেপে উঠছে। মায়াবী অপ্সরার ক্রন্দনরত রূপে যেন মোরতাজ বিমোহিত হয়। কাঁদলে বুঝি কাউকে এত ভালো দেখতে লাগে? কণিকা স্বল্প পরিসরে জানা স্বামী নামক লোকটার পা জড়িয়ে বসে কাঁদতে কাঁদতে বলে, তোর পায়ে পড়ি, মোর বাড়ি থুই আয়, বাবজানের কাছে দিয়ে আয় না। মোর বুক ফাইটটা যাইছে, তোর মায়ে তো রাখবই নয়, আমিও থাকবো নয়। উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময় ফেটে পড়ছে। নতুন বউ স্বামীকে তুই তুকারি করছে, এটা সভ্য ঘরের মেয়ের পক্ষে নিশ্চয়ই সম্ভব না। মোরতাজ কণিকাকে পা ছাড়তে বলে। কণিকা বেগম চায় না। কোন সুরে অনুনয় করে তাকে রেখে আসার জন্য। সে থাকবে না, মরে যাবে দম আটকে। তার ভাই দুটো কাঁদছে তার জন্য। তার এই করুণ সুরের হৃদয় বিদারক আহাজারি রুমে উপস্থিত ননদ যা কারোর হৃদয় ছুঁতে পারল না, মোরতাজ ব্যথিত। মোরতাজ অনেক কষ্টে কণিকাকে ছাড়ি বিছানায় বসে শান্ত গলায় বলে, কনক, শান্ত হও। আচ্ছা, নিয়ে যাব। তোমার বাবার কাছে ফোন আছে? নম্বর দাও, কথা বলিয়ে দিচ্ছি। কণিকা আধারে ডুবে যেন আলোক ছোটার খোঁজ পান। চোখ মুখ মুছে নেয়। চোখের কাজল লেপটে গেল। লিপস্টিক অধর কিনারার আশেপাশে লেপটে। সে ভঙ্গুর অথচ আগ্রহী গলায় আঁচলের গিট খুলে একটা ছোট্ট কাগজের টুকরো বের করে মোরতাজের হাতে ধরিয়ে দেয়। মোরতাজ হাতে নিয়ে বলে, তোমার বাবার নাম্বার এটা? না, পাশের বাড়ি হিন্দু কৃষ্ণ কাকার নাম্বার। মাস গাইটে বাইন্ধা দিনও তুই শিগগির কল লাগা না। কণিকার ছটফটে গলা তার উদ্গ্রীব স্বভাব বলে দিচ্ছে বাবা মায়ের জন্য মেয়েটা কতটা তপড়াচ্ছে। মোরতাজ চিরকুটের নম্বর ছোট বাটন ফোনে তুলে নিয়ে বলে, কনক, আমি ফোন দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও, শাড়িটাও চেঞ্জ করে নাও। কণিকা বেগম ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু। মোরতাজ বড় বোন মমতাজের দিকে তাকিয়ে বলে, আপা, তুই একটু সাহায্য কর। বেচারা নতুন পরিবেশে কিছুই বুঝতে পারছে না। বুঝবে কিভাবে? বাপের জন্য দেখেছে নাকি এমন পরিবেশ? রাতে মায়ের আচরণে মনে হয়েছে একটু বেশি বেশি করছে, কিন্তু এখন বুঝলাম ব্যাপারটা। তুই কোন ডোবা থেকে তুলে এনেছিস একে? কথাবার্তার কি সিরি?
তুই তুকারি করছে যেন বেদের বদর থেকে উঠে এসেছে। শোন, বুঝতে পারছি এই রূপ দেখে পাগল হয়েছিস, পরে পস্তাবি। মুর্তাজের বলতে দেরি, মমতাজের জবাব দিতে দেরি হয় না। মুর্তাজ কণিকার দিকে তাকায়, নত মুখশ্রী জুড়ে হানা দেয় মেঘ হতে বর্ষণ বইতে আবারও। তিনি বোনকে জবাবে বলেন, আপা, তুই তো চুপ থাক। আমার ব্যাপারে ভুলও একটা কথা বলবি না। ভাবি একটু হেল্প করবে? না করলে সরাসরি নাটক করতে পারো, কিন্তু প্লিজ অপমানজনক কথা আমি হজম করব না। পারভিন মুচকি হেসে মুর্তাজকে আশ্বস্ত করে কণিকাকে নিয়ে যায় ফ্রেশ করাতে। ফ্রেশ হয়ে এসে কণিকা বেগম বাবা মা ভাইয়ের সঙ্গে কথা বললে ভুল হবে, কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। মুর্তাজ পাশে দাঁড়িয়ে শুনছে। মেয়েটা এখানে এসে যা যা হয়েছে সবটা খুলে বলে তাদের আঞ্চলিক ভাষায়। তাকে রাতে ঘরে তোলা হয়নি, শাশুড়ি থাপ্পড় মেরেছে, সবই বলল। ফোনের ওপাশের ব্যক্তি যেন দুনিয়ার সবচেয়ে হতভাগা মানবী। তিনি মুখে আঁচল গুজে ফ্যাস ফ্যাস গলেই বলে, মারি মুখ বুইজা থাক, দেহিস উপরওয়ালা একদিন মুখ ফিরাই চাইব। মায়াগোর জনম সহ্য হইবার জন্যই দোয়াহরা সারা মোরা আর কিছু পারতাম নয় বলে ফোন কেটে দিছে। কণিকা আম্মা বলে ডাকে অনবরত, কিন্তু চেনা পরিচিত আওয়াজ আর ভেসে আসে না। সে কান থেকে ফোন নামিয়ে মুর্তাজের দিকে তাকায়। তার ভরা চোখ দেখে মুর্তাজের বড়ই মায়া হয়। মাথায় হাত বুলিয়ে বলে, আমি সবসময় তোমার সঙ্গে আছি, থাকবো ছায়ার মতো। আম্মা এমনটা কইল কেন? কণিকা বেগম মুর্তাজের কোমর জড়িয়ে অশ্রু বিসর্জন দেয় অনর্গল। ফজরের আজান ভেসে আসতেই কণিকা বেগম কেঁপে কেঁপে ওঠে, গা শিউরে ঝাঁকি দিয়ে ওঠে। ডোক গিলতেই অনুভব করে সে বিছানায় শুয়ে আছে। ঘন ঘন শ্বাস টেনে তিনি উঠে বসেন। গ্লাসে পানি ঢেলে ডকডক করে গিলে অন্ধকারে সোফায় বসে থাকে কিছুক্ষণ। তারপর অজু করে এসে রবের কাছে মাথা নুইয়ে দেয়। ঘুমে আচ্ছন্ন শশী একদিকে কাত হয়ে গালে দুহাত রেখে বাচ্চাদের মতো কুকড়ে শুয়ে আছে। মাঝে মাঝে মৃদু নড়ছে। ওই হালকা গোলাপি ওষ্ঠতর বিড়বিড় করছে ক্ষণে ক্ষণে, তবে তার আওয়াজ ভেসে আসে না। গালে ছোট ছোট চুল ছড়িয়ে আছে। একটা লোমসাত অতি যত্নে সহকারে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দেয়। ঠান্ডা হাতে শীতল স্পর্শে শশী নড়েচড়ে ওঠে, আবারও বিড়বিড় করে কিছু বলে। কারণ ঠান্ডা হাতে ওষ্ঠাধরে ছুঁয়ে দেয় বারংবার। এগিয়ে সে বালিশ দখলে নিল। শেষ সাহেব তার চাঁদের অতি সন্নিকটে, নাকে নাক ছুঁয়ে দেয়, একে অপরের উষ্ণ শ্বাসে মেখে যায়। শের সাহেবের ঘরে এখন দিন রাত চাঁদ উকি দেয়, চাইলেই ছুঁয়ে দেওয়া যায়। শশী নড়ে চড়ে ওঠে, মুখ বিকৃত করে ওপাশে ফিরবে, কারণ আটকে নেয় বাহু ধরে। অধর ছুঁয়ে পরপর চুমু বসিয়ে দেয়। চোখ বুজে ঘুমের ভান ধরে জড়িয়ে রাখল। শশীর ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ খুলে গালমুখ কুচকে হামি তুলে শান্ত চোখে যায়। কেঁপে কেঁপে ওঠা ওই বন্ধ চোখের পাতা অতি নিকটে। তার ওষ্ঠধর ছড়িয়ে পড়ে, গলা জড়িয়ে কাঁধে মুখ বুজে ঘুম জড়ানো গলায় বলে, শের, তুমি ভদ্রবেশে ঘুরে বেড়ানো ভণ্ডপীর, কবে না আমার হাতে কেলানি খাও। আমি কারণ চোখ খুলে ফিসফিসিয়ে বলে, তুমি ভালোবেসে কেলানি কেন? করলার জুস দিলেও মুখ বিকৃত করে খেয়ে নিব, পরে বমি করে তোমার গায়ে ভাসিয়ে দিব। শশী মুখোমুখি হয়, শান্ত ঘুম জড়ানো গলায় হেসে বলে, ভালোবাসতে জানি না, আমি খুব করে শাসন করতে পারি। গোসল শেষে ভেজা তোয়ালে বিছানায় রাখবে তো খাবে এক ঝাড়ি। তরকারিতে লবণ কম হয়েছে বলবে। কিচেন তোমার দখলে, নিজে রান্না করে খেও। তুমি ভালোবেসে ফুল, শাড়ি, বিভিন্ন গিফট আনবে। আমি অহেতুক খরচা বলে চিল্লাচিল্লি করব। আলগা দরদ দেখাতে আসবে তো তোমার একদিন কি আমার 10 দিন। মাস শেষে তোমার মাইনে আমার হাতে দেবে, খুশি খুশি সংসার করব। বলে শশী নিজেকে ছাড়িয়ে উঠে বসে। কারণ হ্যাসকা টেনে শশীকে আবারও বন্দিনী বানিয়ে নেয়। সপ্তপনে এক হাত কামিজে ভেদ করে ওষ্টা ধরে মিলন হতে সময় নেয় না। সোহাগের পর্ব শেষে কানন গালে গাল ঘষে বলে, শশী বউ, শুধু চাকরিটা হোক, তোমায় হৃদ মাজারে লুকিয়ে ফেলবো।
বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল, সে যতই শাশুড়ি আম্মা কেঁদে বুক ভাসাক। জমজমাট সকালে বউ শাশুড়ি ব্যস্ত সময় পার করছে। দুজন রান্নাঘরে একেবারে কোমরে আঁচল গুজে রান্না করছে। দুজনের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা দেখতে পাওয়া গেল যেন। কণিকা বেগম নিত্যদিনের মতো পরোটা বেলছে আর ভেজে নিচ্ছে। শশী একটু ভিন্ন কিছু ট্রাই করছে। রোজ রোজ সকালে নাস্তায় পরোটা খেতে খেতে তার মুখটা তেতো হয়ে গেছে। তাই শাশুড়িকে বলেছিল সে ছোলা বুটের খিচুড়ি পাকাবে। ছোলা ভিজিয়ে রেখেছে। শাশুড়ি জানান বাবা ছেলে কেউই ছোলা বুটের খিচুড়ি খাবে না, ওটা অমনি পড়ে থাকবে, নতুন করে রান্না চড়াতে হবে। শশী তো শশী, সে যখন রাঁধবে বলেছে রাঁধবে, কেউ খেলে খাবে, নাইলে না। সে কড়াইতে তেলে পেঁয়াজ কুচিয়ে মশলাপাতি ছেড়ে ছোলা ভেজে নেয়। তারপর চাল ডাল মেখে আরও কিছু সময় ভেজে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে শাশুড়ির দিকে তাকায়। আম্মা, আজকে সবাই এই ছোলার খিচুড়ি চেটে পুটে খাবে। কণিকা বেগম আর চোখে ছেলের বইয়ের উচ্ছ্বাস দেখে হাসেন। পরোটা উল্টিয়ে বলে, এতটা কনফিডেন্স শেষে ভারী না হয়ে যায় শশীবু? শশী ছোট ছোট চোখে শাশুড়ির দিকে তাকায়। কনফিডেন্ট লেভেল নিচে নামে, তবুও ঠাট বজায় রেখে আচারের পয়ম এনে বলে, দুটোর কম্বিনেশনে আপনার পরোটা কেঁদে কুল কিনারা পাবে না। আচ্ছা, দেখা যাক। শশী এবার একটু বিচলিত হয়। শাশুড়ি মা এতটা আত্মবিশ্বাসের সাথে কি করে আছে? শশী নিজ দল নিরাপদ রাখতে ফ্রিজে তল্লাশি করে। মুরগির মাংস কষিয়ে নেবে কি? বাবা সারা, কাজ করাও সারা। শশী মুরগির মাংস বের করে কষানোর ব্যবস্থা করে। কণিকা বেগম পরোটা বানানো শেষে অমলেট বানিয়ে বুটের ডাল রেঁধে ডাইনিং টেবিলে সাজিয়ে ডাকতে যায় সবাইকে। শশী ব্যস্ত নিজ মাংস নিয়ে, হচ্ছে না কেন। ধীরে ধীরে সবাই ডাইনিং টেবিলে উপস্থিত হয়। মোর্তাজালি ছেলেকে ধমকে ধামকে নিচে টেনে এনেছে। কারণ গোমরা মুখে বসে ভাঙ্গা পাখানা ছড়িয়ে গালে হাত রেখে বসে। উকি ঝুঁকি দিয়ে শশীকে খুঁজে বেড়ায়। খুঁজতে হয় না, শশী নিজেই একটা বোল হাতে ডাইনিং রুমে উপস্থিত হয়। টেবিলে আজ খাবারে ভর্তি। মোর্তাজালি স্ত্রীর পানে চেয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে, আজ এত আয়োজন? কণিকা বেগম গম্ভীর মুখে সবার প্লেটে খিচুড়ি দেয়। শশীর মুখটা একটু ছোটই হলো। ভেবেছিল নিজ হাতে পাতে বেড়ে দেবে। সে চুপচাপ কাননের পাশে চেয়ারে বসে। কানন শশীর দিকে এক পলক তাকিয়ে মায়ের দিকে তাকায়। কিছু বলবে তার আগে কুঞ্জ প্লেট সরিয়ে নাক সিটকায়, মুখ বিকৃত করে বলে, আমি খাবো না, এটা সরাও, দেখতেই কেমন তেতো তেতো লাগছে। আমিও খাবো না এটা। পরোটা দাও আম্মু। পরপরই মোর্তাজালির থেকে একই উত্তর আসে। কেউ খেয়ালই করল না শশীর কালো চুপসানো মুখশ্রী। কণিকা বেগম কাউকে পরোটা দেন না, বরং প্লেটে মাংস আচার দিয়ে বলে, শশীবু রেঁধেছে শখ করে, খেয়েই দেখো না সবাই। কানন গালে জিভ ঠেকিয়ে শশীর দিকে তাকায়। শশীর মুখশ্রী থমথমে। সে থমথমে সুরে বলে, খেতে হবে না কারো। আম্মা, পরোটা দিন সবাইকে। কণিকা বেগম মুচকি হেসে বলে, হারে শশীবু, রেগে কেন যাচ্ছ? আমি শুরুতেই বলেছিলাম, কিন্তু তুমি জেদ দেখিয়ে করে। আচ্ছা, কোনো ব্যাপার না, সবাই খাবে। কুঞ্জ কারণ নাও, শুরু করো। কানন মাথা নেড়ে সম্মতি জানিয়ে খাওয়া শুরু করে। গোমরা মুখে মুখে পড়ে মোর্তাজালিত মুখে দিয়েই প্রশংসার ঝুলি খুলে দেয়। তবে শশীর মুখশ্রী এখনও কালো। কানন লক্ষ্য করে ব্যাপারটা, মুচকি হেসে বলে, শশী বউ, অনেক সুস্বাদু হয়েছে। আসলে আমরা কেউই খুব একটা খিচুড়ি পছন্দ করি না, তাই এই হাল। মোর্তাজালি হেসে বলেন, সুসীমা, হাসো তো। আসলে তোমার শাশুড়ি আম্মার হাতের খিচুড়ি আমাদের মুখে রুচে না, কিন্তু তোমার খিচুড়ির হাত অসাধারণ। এখন থেকে রোজ সকালে এটাই রাঁধবে তুমি, ঠিক আছে? শশীর অধর বেগে যায়। হেসে বলল, হয়েছে আর মিথ্যে বলি আওড়াতে হবে না। কেমন হয়েছে আপনাদের মুখের আদল বলে দিচ্ছে। জোর করে খেতে হবে আব্বু, বস। বলে প্লেট টেনে নিবে। মোর্তাজালি বাধা দেয়। স্বাভাবিক সুরেই বলে, যথেষ্ট সুস্বাদু হয়েছে খাবার। তার চেয়ে বড় কথা, আমার মেয়ে ভালোবেসে রেঁধেছে, আমি এটাই খাবো। শশীর বুকটা প্রশান্তিতে ভরে গেল। কি অবলীলায় বলে দিল আমার মেয়ে। কজন শ্বশুর এভাবে বলে? শশী কাননের দিকে তাকায়। তার দিকে তাকিয়ে আছে বেচা। হয়তো খেতে পারছে না। সে
সে মুচকি হেসে কাননকে বলে। বসে আছো কেন? খাও, আব্বু খাচ্ছে তো। কানন চুপচাপ গিলে নেয়। সে অপেক্ষায় ছিল তার প্লেট বদলে দিবে, গলা দিয়ে যে আর নামছে না। কিন্তু শশী বউ তো শশী বই। কণিকা বেগমও মুচকি হাসল। কতদিন তার ডাইনিং টেবিল আনন্দে ভরে উঠল। অপরাহে ব্যস্ত শহর একটু স্বস্তির অবকাশে। তাজমহলে আবারও অতিথি আগমন ঘটেছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই হুট করে আগমন ঘটে শশীর বাপের বাড়ির লোকজনের। তাই তো তাজমহলে রান্নাবান্না চলছে ধুমধাম। তৃতীয় তলায় হই হই রবে মেতে। কুঞ্জ, ফারিন ও ফুয়াদের কলরবে ডাইনিং রুম মেতে। বড়রা আড্ডা দিচ্ছে। হাসান মাহমুদ বেয়ের সাথে আসরের নামাজ পড়তে গিয়েছে। কিচেনে মরিয়ম বেগম দু বিয়ানের সাথে আড্ডায় মেতে। পারভিন বেগম ও মরিয়ম বেগম বসে থাকলেও শশী, কণিকা বেগম দুই বউ শাশুড়ি হাত ব্যস্ত রান্নার তোড়জোড়ে। মরিয়ম বেগম হাসি মুখে আড্ডা দিলেও তিনি বারংবার ব্যস্ত মেয়ের দিকে তাকাচ্ছেন। মেয়েটা এই কয়দিনে সুখী কাঠ হয়ে গেছে, চেহারাটাও কেমন মলিন। শ্যামলা বরণে যে ডার্ক সার্কেল দেখা দেয় মায়ের তীক্ষ্ণ নজরে। মরিয়ম বেগম ইনিয়ে বিনিয়ে কথা পারে। আপা, আসলে মেয়েটা অনেক দিন হলো এখানে আছে। আমার বাড়িতেও ফাঁকা ফাঁকা লাগে, বুঝতেই পারছেন। মেয়েকে এখনও তুলে দিইনি। বাবার অ্যাক্সিডেন্টের জন্য কটা দিন থাকলাম। আমি আসলে শশীকে নিয়ে যেতে চাইছি। শশী অবাক চোখে মায়ের দিকে চাই। মাতাকে নিতে এসেছে। সে শেরকে এ অবস্থায় রেখে মোটেও যাবে না। বাড়ির জন্য মা ভাই, বাবার জন্য তার মনটা কাঁদে। তাই বলে নিজ দায়িত্ব ফেলে চলে যাবে? ঠিক দেখে না। এখন শের সাহেবের তার দরকার শারীরিক মানসিক দুভাবেই। কণিকা বেগমও একটু না ঢের অবাক হয়। দুয়ে দুয়ে চার মিলিয়ে দাদার সমাধান পেয়ে যায়। বউ পাগল ছেলে তার শশী বউকে পাঠিয়ে দাও বলে কেন? তিনি হাসি মুখে মরিয়ম বেগমের দিকে তাকায়। আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন, আমরা বাধা দেওয়ার কে? এখনো তুলে আনিনি তো, তাই সেই জোর করিয়ে রেখে দিতে পারি না। পারি না মানে? আলবাত পারি। বিয়ান সাহেবা, মেয়ে আপনাদের ছিল, এখন সুসীমা আমাদের ঘরের আলো। আমি তাকে যেতে দিচ্ছি না। যেভাবে হোক ঘরের মেয়ে ঘরেই এসেছে। ছেলেটা ঠিক হোক না ওর পাঠিয়ে দেব থেকে আসবে কটা দিন, সাথে রিসেপশনের ডেটটাও ঠিকঠাক করতে হবে। ভালো একটা দিনক্ষণ দেখে। মুর্তাজ আলীর গলার আওয়াজে সবাই ঘাড় ঘুরিয়ে তাকায়। মুর্তাজ আলীর গলার আওয়াজে সবাই ঘাড় ঘুরিয়ে তাকায়। মুর্তাজ আলী একা নন, সাথে হাসান মাহমুদও আছেন। দুজনেই এগিয়ে আসে কিচেনের পাশটায়। মরিয়ম বেগম মৃদু কেশে জবাবে বলেন, এটা কিন্তু ঠিক নয় বিএন সাহেব। বাড়িটা আমার খাখা করে, তাছাড়া শশীর ভার্সিটিও মিস যাচ্ছে, পড়াশোনা বিঘ্ন ঘটে। মুর্তাজ আলী স্বাভাবিকভাবেই বলল, সবার বিয়ান আপনার বাড়ি খাকা করে তো বিয়ান সাহেবকে বলে একটা সতীন আনার ব্যবস্থা করুন। না হয় দুই সতীনের ঝগড়া করবেন, বাড়িতে হই হই রবে মেতে থাকবে। হাসান ভাই, আইডিয়াটা কিন্তু মন্দ নয়। মুখে চাপা হাসি। গম্ভীর কণিকা বেগমের মুখও হাসি রেখা দেখা দিল কি। মরিয়ম বেগম একটু লজ্জা পায়। হাসান মাহমুদ স্বভাবসুলভ হেসে প্রত্যুত্তরে বলল, একটাকে সামলাতে হিমশিম খেতে হয়, আরেকটা আনার কথা বলছো? তুমি আনো আরেকটা। বেয়ান আমাদের শান্ত স্বভাবের, ঝগড়াটাও করবে না। মুর্তাজ আলী হেসে মাথা চুলকে অপ্রস্তুত ভঙ্গিতে হাসে। শশী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শ্বশুরের দিকে। শের সাহেব বাবার স্বভাব পেয়েছে তাহলে। মুর্তাজ আলী হাসতে হাসতেই বলে, শান্ত যখন ঝড় ওঠে তার তাণ্ডব সব ছাড়খাড়। ভাই আমি তো এখনো একজনেতেই হারাই। বলে আর চোখে কণিকা বেগমের দিকে তাকায়। মুখবই বরাবরের মতোই স্বাভাবিক। একটু লাজে রাঙ্গা হলে কি খুব ক্ষতি হতো? উপস্থিত জনতার মুখে চাপা হা বিদ্যমান। শশীর শাশুড়ির বাহু ধরে সোজা করে দাঁড় করিয়ে দেয়। শাশুড়ির থুতনি ধরে মুখটা উপরে তোলে। আব্বু এত সুন্দর মিষ্টি শাশুমা আমার, মাশাআল্লাহ, দেখলে দেখতেই মন চায়। আপনি তো হারাতে বাধ্য।
কণিকা বেগম ক্ষীণ হাসার চেষ্টা করে। মোর্তাজালি স্ত্রীর মলিন মুখখানা দেখে কিছু বলতে নিয়েও বলে না। হয়তো মন খারাপের কারণ ধরতে পেরেছেন। তিনি প্রসঙ্গ পাল্টে হাসান সাহেবের দিকে তাকিয়ে বলেন, ভাই, ছেলেটার গতি হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক চায়নি, তাই বোধ হয় অ্যাক্সিডেন্টের ছুতো দিল। সে যাই হোক, আপনি বেকার ছেলের হাতে মেয়ে তুলে দিতে চাননি, না দেবেন, জোর করব না। তবে গত 2 মাসে শশীমা একটু একটু করে সংসারে জুড়ে গেছে। শরবত চিনি যেমন গলে যায় তেমনিটি করে। এখন চিনি ছাড়া শরবত কিভাবে হবে বলুন তো? তবে শশীমা যেতে চাইলে নিয়ে যেতে পারেন। 2 মাস হবে এসেছে, ছেলেটার যত্ন আরতির সাথে আমাদেরও করেছে, ওরও বিশ্রাম দরকার। হাসান মাহমুদ মেয়ের দিকে তাকায়, মৃদু হেসে বলে, যদি বাপের বাড়িতে